CHIC 114 114 History of Modern Europe 2 1780 to 1939 এই বিষয়ের আলোচনায় ইউনিট নাম্বার 8 এবং ইউনিট নাম্বার 9 Patterns of Colonial Domination 1 and 2 আমি অঞ্জন কুমার বসু ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু প্রথমে এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক, তারপর আমরা আলোচনা করব উপনিবেশবাদ বিশেষ করে ভারতবর্ষ বা এশিয়ায় উপনিবেশবাদের প্রভাব স্পেশালি ভারতের ক্ষেত্রে। তারপর আমার আলোচনার বিষয় থাকবে আফ্রিকায় উপনিবেশবাদ ও তার প্রভাব। এরপর আমি আলোচনা করব মিশরে উপনিবেশবাদ ও তার প্রভাব, অর্থাৎ ইজিপশিয়ান সোসাইটিতে ইম্পেরিয়ালিজমের ইম্প্যাক্ট কিরকম পড়েছিল, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির ক্ষেত্রে ইউরোপীয় উপনিবেশবাদ ও তার প্রভাব, এবং আলোচনার বিষয় থাকবে সেমি ইম্পেরিয়ালিজম অর সেমি কলোনিয়ালিজম, অর্ধ উপনিবেশবাদ বা অর্ধ সাম্রাজ্যবাদ, যা চীন ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। এবং অন্তিম পর্বে আমার আলোচনা থাকবে সার্বিকভাবে উপনিবেশবাদ এবং তার প্রভাব। আমি প্রথমে বলতে চাই এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কেবলমাত্র যে কোনো বিষয়কে পাঠক সমাজের কাছে তুলে ধরাই নয়, তার পাশাপাশি সেই বিষয়ের সামাজিক স্তরে কি জাতীয় প্রভাব ছিল, বিশেষ করে ভারতের মতো দেশগুলি যেখানে উপনিবেশবাদ ব্রিটেনের 2 শতকের বেশি সময় উপনিবেশ হিসেবে ভারতবর্ষ চালিত হয়েছিল, সেটা পাঠক সমাজ যেমন উপলব্ধি করবে, তার পাশাপাশি এই উপনিবেশবাদের প্রভাব শুধু এশিয়ার রাজনীতির অঙ্গনই নয়, আফ্রিকা, মিশর, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এবং অর্ধ উপনিবেশবাদ যা চীন ও ল্যাটিন আমেরিকা ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিধর রাষ্ট্রগুলো তৈরি করেছিল, সেটা কিভাবে চালিত হয়েছিল এবং তার একটা ওভারঅল প্রভাব সম্পর্কে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সমগ্র
বিশ্ব জনজাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছে। অর্থাৎ এই পাঠ একক ২ পঠন পাঠনের মধ্য দিয়ে উপনিবেশবাদ এবং তার সমগ্র বিশ্বে পৃথিবীতে অতি প্রাচীনকাল থেকে মধ্যযুগ এবং শিল্প বিপ্লব পরবর্তী পর্বে তার বিস্তার বিকাশ যাই বলুন না কেন সম্ভবপর করে তুলেছিল তা আমি আলোচনা করেছি। আজকের আলোচনার ক্ষেত্রে আমি পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই উপনিবেশবাদ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দূরপ্রাচ্য, ল্যাটিন আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে কি প্রতিক্রিয়া তৈরি করেছিল সেই সম্পর্কেও একটা আভাস সীমিত সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ভারতবর্ষে ১৯৪৭-এর বহু পূর্ব থেকে ১৬০০ সালে জব চার্নক কর্তৃক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের মধ্য দিয়ে ভারতবর্ষে যে উপনিবেশ প্রক্রিয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই প্রক্রিয়ার একটা সার্থক প্রতিফলন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৭৫৭ পলাশী যুদ্ধ বা যুদ্ধে জয়লাভ এবং বাংলার রাজনীতিকে কেন্দ্র করে তার আত্মপ্রকাশ পরবর্তী ২০০ বছরের ভারতবর্ষের ইতিহাসকে চালিত করেছে। ২ শতক ব্যাপী চলে আসা এই উপনিবেশ ভারতীয় সমাজ সংস্কৃতি সর্বোপরি অর্থনৈতিক ক্ষেত্রকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততা করেছে। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সমস্ত প্রতিদ্বন্দ্বী অন্যান্য ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলিকে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে প্রথম পর্বে ফার্স্ট স্টেজে আমরা লক্ষ্য করেছিলাম মনোপলি ট্রেডিং সিস্টেম, একচেটিয়া বাণিজ্যিক আধিপত্যবাদ এবং এর বিষময় ফল ভারতীয় অর্থনীতিকে এতটা ক্ষতিগ্রস্ত করেছিল সেই আলোচনা অবশ্যই আজকে আমি পাঠক সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করব অতি সংক্ষিপ্ত আকারে এবং একটা পর্বে মনোপলি সিস্টেম থেকে বেরিয়ে এসে আমরা লক্ষ্য করি তার দ্বিতীয় ধাপ ফ্রি ট্রেড বা ওপেন ট্রেড, মুক্ত বাণিজ্য এবং শেষ পর্বে এসে
ব্যুরোক্রেটিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলিজেন্সিয়া অর্থাৎ প্রশাসনিক আধিপত্যবাদ বা ব্যুরোক্রেটিক ডমিনেশন আরো পরিষ্কার করে বললে প্রশাসনিক দক্ষতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা একদম শেষ পর্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মূলত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। প্রথম পর্বের একচেটিয়া কারবারের ফলে ভারতবর্ষের অর্থনীতিতে ঘটে গেছিল সামাজিক পরিবর্তন, যেমন হয়েছিল সাংস্কৃতিক মানদণ্ডগত অবক্ষয়, যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ও শোষণের মধ্য দিয়ে ভারতবাসীকে সইতে হয়েছিল, তেমনি ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে নেমে এসেছিল দুর্ভিক্ষ, মহামারীর মতো ঘটনাগুলি। বাংলায় 1176, ইংরেজি 1770 তার স্পষ্ট প্রমাণ। সমগ্র ব্রিটিশ শাসন পর্বে দুর্ভিক্ষের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই ব্রিটিশ শাসন এবং শোষণ এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রে ঘটে গিয়েছিল অবশিল্পায়ন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং ভারতীয় অর্থনীতি থেকে ব্রিটেন একটা ব্যাপক পরিমাণ সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথের মতো ঘটে। যদিও এই বিষয় নিয়ে ইউরোপিয়ান ইতিহাসবিদদের সাথে বা অর্থনীতিবিদদের সাথে ভারতীয় এবং অর্থনৈতিক ইতিহাসবিদের তীব্র ছিল এবং যেমন ড্যানিয়েল থর্নার, মরিস এর মতো ইতিহাসবিদরা, ঐতিহাসিকরা দাবি করেন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সাফল্যের দিকগুলো এবং অবশিল্পায়ন, সম্পদের নির্গমনের মতো বিষয়গুলিকে অস্বীকার করেন। অন্যদিকে জাতীয়তাবাদী ইতিহাসবিদরা বা অর্থনৈতিক চিন্তকরা বা বুদ্ধিজীবীদের একাংশ নয়, সর্বস্তরের মানুষ মেনে নিতে বাধ্য হয়েছিল যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন এবং শোষণের মধ্য দিয়ে অবশিল্পায়ন এবং সম্পদের নির্গমন, কৃষির বাণিজ্যিকীকরণ, খাদ্য সংকট, মহামারী বা দুর্ভিক্ষের মতো বিষয়গুলি মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেখানে কেমব্রিজ ইতিহাসবিদদের একটা বিরাট অংশ বা কেমব্রিজ ঐতিহাসিক ঘরানা এর বিপরীত প্রবণতা কথা তুলে ধরে। এবং ভারতবর্ষে যে উপনিবেশবাদের প্রভাব
এতটা তীব্র আকার ধারণ করেছিল, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত উপন্যাস আনন্দমঠে পাওয়া যায়। এবং দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, স্পষ্টভাবে প্রকাশ করে। শুধু জাতীয়তাবাদীদের লেখাই নয়, সাম্প্রতিককালের অর্থনৈতিক ইতিহাসবিদরা এটা মেনে নিয়েছেন যে ব্রিটিশ শাসন এবং শোষণের মধ্য দিয়ে ভারতবর্ষে অবশিল্পায়ন, সম্পদের নির্গমন, দুর্ভিক্ষ, কৃষির বাণিজ্যিকীকরণ, এই সব বিষয়গুলো একটার সাথে একটা সংযুক্ত হয়ে পড়েছে। কাজে শুধুমাত্র সামাজিক স্তরে অবক্ষয় বা বিশৃঙ্খলাই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার প্রভাব পড়েছিল। আর অর্থনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে ঔপনিবেশিক শাসন ও শোষণ এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মাত্র এক দশকের মধ্যে 1757 পলাশী যুদ্ধ পরবর্তী এক দশকের মধ্যে 1770 এ বাংলায় ঘটে গিয়েছিল। 1770s এ ফেমিন বা 1770 বাংলায় 1176 বঙ্গাব্দে দুর্ভিক্ষ, যা 76-এর মম্বন্তর নামেও বিশেষভাবে পরিচিতি লাভ করেছে, যেখানে মানুষ মানুষের রক্ত বা মাংস খেতেও দ্বিধাবোধ করেনি। পিতামাতারা তাদের সন্তানকে বিক্রি করে দিতেও বাধ্য হয়েছিলেন। একটা সময় ক্রেতা ছিল, পরবর্তী পর্বে সেই ক্রেতারও অভাব তৈরি হয়েছিল। ফকির সন্ন্যাসীদের মধ্যেও বিদ্রোহ তৈরি হয়েছিল। বঙ্কিমচন্দ্রের উপন্যাস দেবী চৌধুরানীতে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কাজে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল বাংলার থেকে প্রাপ্ত কাঁচামাল এবং ভারতবর্ষ বিভিন্ন স্থান থেকে সস্তা শ্রমিক এবং ব্যাপক অর্থনৈতিক সম্পদের লুণ্ঠন ব্রিটেনের শিল্প বিপ্লব কে পরিপূর্ণতা দান করেছিল। যদিও ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষ থেকে এটা প্রচার করা হয়েছিল সমগ্র পৃথিবীতে তারা সভ্যতার আলো ছড়াতে নিমগ্ন বা এসেছেন,
কোনো প্রকার অর্থনৈতিক শোষণ বা ডমিনেশন ব্রিটিশ উপনিবেশবাদের পক্ষ থেকে ভারতবর্ষে করা হয়নি। এমনকি দাদাভাই নৌরোজির মতো মানুষও, যিনি ব্রিটিশ শাসন এবং শোষণের এই চরিত্রকে উপলব্ধি করে কলম ধরে নিয়েছিলেন এবং লিখেছিলেন, পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তার আস্থা ছিল ব্রিটিশদের এই রকম শাসন ব্রিটিশদের কাছ থেকে কাম্য। কোথায় যেন তার ব্রিটিশ শাসন সম্পর্কে আরো উচ্চ ধারণা বা ইংরেজ জাতি সম্পর্কে একটা উচ্চ ধারণা তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিককালে সুনন্দা সেন, অমিয় বাগচি, জাপানি ঐতিহাসিক তোরু মাতসুই, ইরফান হাবিব, ডি.আর. গ্যাডগিল সহ অর্থনৈতিক ইতিহাসবিদদের এক বিরাট অংশ, সব্যসাচী ভট্টাচার্য, তারা প্রমাণ করেছেন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের হাত ধরে ব্যাপক সম্পদের নির্গমন হয়েছিল, পাশাপাশি ঘটে গিয়েছিল অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মতো ঘটনা। অবশিল্পায়ন বলতে আমরা বুঝি শিল্পায়নের ঠিক বিপরীত অবস্থা। যখন একটা রাষ্ট্রে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কৃষিক্ষেত্র অপেক্ষা শিল্পক্ষেত্র থেকে বেশি আসে, তখন সেই রাষ্ট্রে শিল্পায়ন হয়েছে। অবশ্যই জনসংখ্যার অনুপাত, এই সমস্ত বিষয়গুলোকেও সামনে রাখতে হবে। ধরা হয় ঠিক তার বিপরীত, অর্থাৎ জাতীয় আয়ের ক্ষেত্রে শিল্পজ অংশ কমতে থাকে এবং কৃষিজ অংশ বাড়তে থাকে, এমন ঘটনা ঘটে, তাকে অবশিল্পায়ন বলা হয়। বিভিন্ন শিল্পের অবক্ষয়ের চিত্র ডক্টর অমিয় বাগচির গবেষণা, সব্যসাচী ভট্টাচার্যের লেখনী, তোরু মাতসুই, ইরফান হাবিব যুক্তিসঙ্গ তুলে ধরার চেষ্টা করেছে। যদিও কেমব্রিজ ঘরানার পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছে, পাল্টা যুক্তি তুলে ধরা হয়েছে, কিন্তু সেই যুক্তির প্রামাণ্যতা নিয়ে পাঠক সমাজের মধ্যে প্রশ্নও তৈরি হয়েছে। কাজে ভারতবর্ষের ক্ষেত্রে উপনিবেশবাদ এবং তার প্রভাব এতটাই তীব্র আকার ধারণ করেছিল, যাকে যুক্তি দিয়ে শুধু নয়,
পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা যায়। আর ব্রিটিশ শাসকরা তাদের শাসনের বৈধতাকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো জাতিতত্ত্ব, কখনো ঐতিহাসিক দিক থেকে এবং ইডিওলজিক্যাল দিক থেকে, আদর্শগত ভাবাদর্শগত দিক থেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। জাতিগত দিক থেকে তারা যে আর্য সভ্যতার উত্তরাধিকার বহন করে, সেই তত্ত্বের আলোকে ভারতবর্ষ বা এশিয়ার দেশগুলোর উপর তাদের প্রভাব বিস্তার করার অধিকার আছে, এমন তত্ত্ব তারা তুলে ধরার চেষ্টা করেছে। যাই হোক, মোটের উপর আমরা যেটা বলতে চাই, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ এর প্রভাব ভারতবর্ষের সমাজ, সংস্কৃতি এবং অর্থনৈতিক পরিমণ্ডলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আমরা এই পর্বের আলোচনার ক্ষেত্রে সাম্রাজ্যবাদের প্রভাব বা তার ক্ষতিকার দিকগুলো অন্তত ভারতীয় ইতিহাসের দিকে তাকালে যথেষ্ট সক্রিয়তার সাথে উপলব্ধি করতে পারি। আমার পরবর্তী আলোচনা আফ্রিকায় উপনিবেশবাদ ও তার প্রভাব। ঊনবিংশ শতাব্দীতে আফ্রিকা মহাদেশে ইউরোপীয় সাম্রাজ্যবাদের এক নগ্ন প্রকাশ আমরা কিন্তু লক্ষ্য করি। এমনকি 1870 এই সময়ের আগেও আফ্রিকা কার্যত পৃথিবীর কাছে অনাবিষ্কৃত অঞ্চল হিসেবেই ছিল। এই জন্য একে অন্ধকারচ্ছন্ন মহাদেশ হিসেবে অভিহিত করা হয়। কিন্তু 1870 খ্রিস্টাব্দ কেবলমাত্র সাহারার উত্তরে আলজেরিয়ায় ফরাসি এবং আফ্রিকার দক্ষিণ সীমায় উত্তমাশা, অন্তরীপ ও ট্রান্সভালে ব্রিটিশ উপনিবেশ ছিল, খুব সীমিত আকারে। কিন্তু অবশিষ্ট আফ্রিকা মহাদেশটা অনাবিষ্কৃতই ছিল। এবং এই অন্ধকারচ্ছন্ন অনাবিষ্কৃত মহাদেশ আফ্রিকার আবরণ উন্মোচনে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। এবং তার উদ্যোগে স্ট্যানলি লিভিংস্টোন এবং জ্যারোটা পার্ক এর মতো আবিষ্কারক এবং অভিযানকারীরা গহন কৃষ্ণ আফ্রিকায় ঢুকে ভৌগোলিক তথ্য আহরণ করার চেষ্টা করেন, অর্থাৎ আফ্রিকার ভেতরে প্রবেশ করেন এবং তার ভৌগোলিক পরিসীমা এবং আফ্রিকা মহাদেশ সম্পর্কে অনেক তথ্য
তারা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করে। এবং 1876 খ্রিস্টাব্দে অভিযাত্রী স্ট্যানলি কঙ্গো আবিষ্কার করলে বেলজিয়াম রাস দ্বিতীয় লিওপোল্ড আন্তর্জাতিক আফ্রিকা সংঘ নামে ব্রাসেলসে এক সমিতির প্রতিষ্ঠা উদ্যোগ গ্রহণ করে। এবং আফ্রিকার খনিজ সম্পদকে ইউরোপীয় উপনিবেশকারীরা দখলের উদ্যোগ গ্রহণ করে। স্ট্যানলির উদ্যোগে কঙ্গোতে বেলজিয়ামের আধিপত্য তৈরি হলেও আফ্রিকার একটা বিরাট অংশ কিন্তু ব্রিটেন, ফ্রান্স এর মতো রাষ্ট্রগুলির দখলে চলে যায়। এবং সেখানে এটাও ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে স্থির হয়। বার্লিন সম্মেলন 1885 বিশেষ করে যে ইউরোপীয় রাষ্ট্রগুলি আফ্রিকার যে অংশকে অনুসন্ধানের মাধ্যমে খুঁজে পাবে সেখানে তাদের আধিপত্যবাদ তৈরি হবে বা তাদের প্রভাবাধীন এলাকা বলে গণ্য হবে। স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স বলে চিহ্নিত হবে এবং অন্যান্য রাষ্ট্রকে জানিয়ে দিতে হবে। এই চুক্তির দ্বারা ইউরোপীয় দেশগুলি বিনা সংঘর্ষে নিজেদের মধ্যে আফ্রিকা ভাগ করে নেওয়ার একটা উদ্যোগ কার্যত গ্রহণ করে। আফ্রিকার কোন অঞ্চল কোন ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরার চেষ্টা করব। ফ্রান্সের অধীনে পূর্বেই আমি আলোচনা করেছি যে আলজেরিয়া ছিল, এরপর তারা টিউনিসিয়া কঙ্গো নদীর দক্ষিণ উপকূলে চাদ, সেনেগাল, কঙ্গো নদী ও আইভরি কোস্টের মধ্যবর্তী অঞ্চল, সাহারা, দাহমি, গিনি, সোমালিল্যান্ডের একাংশ, মাদাগাস্কার, মরক্কো এই সমস্ত অঞ্চলের উপর ফ্রান্সের আধিপত্য তৈরি হলো এবং ফরাসি স্থপতি ও উদ্যোগী ফার্দিনান্দ ডি লেজেন্স সুইল খনন করার উদ্যোগ গ্রহণ করলেন। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সাথে সংযুক্ত করার একটা প্রচেষ্টা মিশরের সামরিক অর্থনৈতিক গুরুত্বকে বাড়িয়ে তোলে। ক্ষুদ্র দেশ পর্তুগাল কঙ্গোর দক্ষিণ উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূলে অ্যাঙ্গোলা দখল করে একটা বৃহৎ প্রদেশ গড়ে তোলে। মোজাম্বিক তাদের দখলে আসে। জার্মানি দক্ষিণ পশ্চিম আফ্রিকার কিছু অংশ, ক্যামেরুন, টোগোল্যান্ড এই সমস্ত অঞ্চল দখল করে এবং আফ্রিকার সবচেয়ে বেশি অংশ কিন্তু ব্রিটেনের অধিকারে আসে। উত্তরে কায়রো থেকে দক্ষিণে উত্তমাশা অন্তরীপ পর্যন্ত সব অঞ্চলই কার্যত ইংল্যান্ডের দখলে আসে। একমাত্র জার্মান পূর্ব আফ্রিকার একটা অংশ তাদের আধিপত্য তৈরি করে
1875 যেখানে আফ্রিকার মাত্র 1/10 ইউরোপীয় উপনিবেশ ছিল, 1895 এর মধ্যে 9/10 ভাগ ইউরোপীয় উপনিবেশে পরিণত হল। আর 1/10 অর্থাৎ 1/10 ভাগ অঞ্চল অন্যান্য ইউরোপীয় শক্তিগুলির মধ্যে এবং স্বাধীনভাবে থেকে গেল। আফ্রিকা ব্যবচ্ছেদের ফলে কিন্তু ইউরোপীয় শক্তিগুলোর মধ্যেও একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলো, আর সেখানকার মানুষের উপরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভাব ছিল কার্যত অনিবার্য বিষয়। আমি পাঠক সমাজকে এ বিষয়ে স্টাডি মেটেরিয়ালস যা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদেরকে উপহার দিয়েছে তা ভালো করে পঠন পাঠনে কথা বলবো, যেখান থেকে আপনারা আরো তথ্য পেতে। আমার পরবর্তী আলোচনা ইজিপ্ট বা মিশরে উপনিবেশবাদ ও তার প্রভাব। ইজিপ্ট বা মিশর মধ্যপ্রাচ্যের ভৌগোলিক পরিমণ্ডল ব্রিটিশ সাম্রাজ্যবাদের এক প্রধান ক্ষেত্র ছিল। প্রাচীন বিশ্ব সভ্যতা গুলির একটি উল্লেখযোগ্য সভ্যতা ছিল মিশর বা ইজিপ্ট। খ্রিস্টীয় পূর্ব যুগে মিশরের সম্রাট ফেরাওগণের অধীনে প্রাচীন যুগে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। মিশর রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পরবর্তী পর্বে। আধুনিক যুগে মিশরের ইতিহাস ব্রিটেনের ইতিহাসের সাথে ভীষণভাবে যুক্ত হয়ে পড়ে। এবং মিশরের আলেকজান্দ্রিয়া বন্দর ভূমধ্য সাগর এর তীরে প্রাচ্য ও পাশ্চাত্যে সংযোগকারী এক বিখ্যাত বাণিজ্য কেন্দ্র হিসেবে রোমান সভ্যতার সময়কাল থেকে কিন্তু পরিচিতি অর্জন করেছিল। এবং খলিফাদের আদেশ, ইসলামীয় ধর্মগুরু খলিফা তাদের আদেশে আরবরা মিশর জয় করে একটা সময়, সেখানে বসবাস শুরু করে এবং মিশর দেশ খলিফার সাম্রাজ্যের একটা প্রদেশেও পরিণত হয়। এইভাবে মিশর এ ইসলামীয় আধিপত্যবাদ তৈরি হয়। এই মিশর ইসলামীয় আধিপত্যবাদ তৈরি হওয়ার পর সেখানকার শাসকদের বিলাস ফ্যাশন বা বিলাসী
আড়ম্বরণ এর বিষয়গুলি কিন্তু ইংরেজ এবং ফরাসি ধনকুবের ব্যবসায়ীদেরকেও ভীষণভাবে আকর্ষিত করে। ফলে বৈদেশিক শক্তিগুলির মিশরে অনুপ্রবেশের ক্ষেত্রে নানান ধরনের বিষয় কাজ করে। মিশরে তুলো ও অন্যান্য কাঁচামালের উপর ইউরোপীয় শক্তিগুলোর আধিপত্য প্রতিষ্ঠা করা। তাছাড়া আমি ইতিপূর্বেই আলোচনা করেছি, মিশর ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের ভৌগোলিক যোগসূত্র। মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে প্রাচ্য দেশের মাল সরবরাহ করা হতো। ইউরোপীয় বণিকরা ভূমধ্যসাগর পার হয়ে ভারতীয় মশলা, চীনা রেশম, চা, ভারতীয় গন্ধদ্রব্য, সুতি কাপড়, চিনি কিনত, বিনিময়ে ইউরোপীয় পশম, কাঁচের জিনিস, ভালো জাতের লোহা, অস্ত্র প্রভৃতি রপ্তানি করত। আর মিশরের শাসকদের বিলাসী জীবনযাত্রা ইউরোপীয় বাণিজ্য অধিপতিদের নজর কেড়েছে। তাই 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেলি অর্থের বিনিময়ে অর্থ কষ্টে আচ্ছন্ন মিশরের শাসক এর কাছ থেকে সুয়েজ খালের সমস্ত শেয়ার ক্রয় করে এবং এই শেয়ারের বাজার মূল্য ছিল 40 লক্ষ পাউন্ড। এবং মিশরে তার একচেটিয়া আধিপত্য তৈরি করে ইংরেজ। তবে মিশরে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে ব্রিটেন প্রধান হলেও ফ্রান্স ও অন্যান্য পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তি সুয়েজ খাল অঞ্চলে তাদের সাথে বিষয়টি কিন্তু নজর রেখে চলেছিল। কাজে মিশরে ব্রিটিশ আধিপত্যবাদ তৈরি হলেও তা কখনো কোনোভাবে একক আধিপত্যের বিষয় ছিল না। তাই সুয়েজ খাল জাতীয়করণের বিষয় যখন মাথাচাড়া দিয়ে ওঠে, নাসেরের উদ্যোগ মিশরের শাসক, তখন ব্রিটেন তার তীব্র বিরোধিতা করে এবং ইউরোপীয় শক্তি সহ ভারত ও অন্যান্য ইউরোপীয় শক্তি এবং ভারত কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সে অন্য ইতিহাস। তবে মোটের উপর এটা বলা যায়, ব্রিটেনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ এর প্রভাব এর মধ্য দিয়ে সুয়েজ সংকটের সূচনা হয়েছিল।
যা এক পরিণতি অর্জনের দিকে এগিয়ে চলেছে। আমার পরবর্তী আলোচনার বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে উপনিবেশবাদ ও তার প্রভাব। দক্ষিণ পূর্ব এশিয়া বলতে আমরা কার্যত ইন্দোচীন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ব্রহ্মদেশ, মায়ানমার, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই বিস্তীর্ণ অঞ্চলকে বুঝি। এই বিস্তীর্ণ অংশে উপনিবেশবাদ এতটাই আচ্ছন্ন হয়েছিল যে তার প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে প্রভাবিত করেছিল। এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় পাশ্চাত্য শক্তিগুলোর পাশাপাশি পূর্ব এশিয়ার দেশ জাপানও অংশগ্রহণ করেছে। ব্রিটেন, ফ্রান্স, ডাচ, আমেরিকা, জাপান, রাশিয়া কম বেশি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির সাথে নিজেদের সাম্রাজ্যবাদী তৎপরতাকে যুক্ত করেছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় অবশ্যই ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এগিয়েছে। এখন দেখা যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন অংশে কাদের আধিপত্য তৈরি হয়েছিল। যেমন ওলন্দাজরা ইন্দোনেশিয়ায় একটা সময় আধিপত্য প্রতিষ্ঠা করেছিল অষ্টাদশ শতকের শেষ দিকে। ধীরে ধীরে সিঙ্গাপুর সহ সমগ্র মালয় ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়েছিল। অষ্টাদশ শতকের শেষ দিকে ইন্দোচীনে ফরাসি প্রভাবের সূচনা হয়েছিল। এই অঞ্চলে তাদের আধিপত্য এবং সম্প্রসারণবাদ প্রসারিত হলে চীনের সাথেও তাদের সংঘর্ষের একটা পরিবেশ তৈরি হয়েছিল। এমনকি 19 শতকের শেষ দিকে কোচিন, চীন, কম্বোডিয়া, আন্নাম, লাওস অঞ্চলে ফরাসি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ অধিকৃত ব্রহ্মদেশ ও ফরাসি অধিকৃত ইন্দোচীনের মধ্যে ছিল থাইল্যান্ড বা শ্যামদেশ। ফ্রান্স শ্যামদেশে আধিপত্য বিস্তারের জন্য 1892 এক নৌ অভিযানও পাঠিয়েছিল, কিন্তু ব্রিটেনের আপত্তিতে ফ্রান্সকে সেই অভিযান থেকে পিছু হটতে হয় এবং শেষ পর্যন্ত উভয় দেশ নিজেদের মধ্যে নিরপেক্ষতার নীতি অবলম্বন করে। ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে স্পেনের শাসন ছিল, কিন্তু ফিলিপাইন্সের জনগণ একটা পর্বে বিদ্রোহ করে এবং আমেরিকা সেই অবস্থার সুযোগ নিয়ে আমেরিকা ফিলিপাইন্সে
আধিপত্য বিস্তার করে এবং শেষ পর্যন্ত ফিলিপাইন্স আমেরিকার অধিকারে চলে। 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। পরবর্তীতে অবশ্য ইঙ্গো-রুশ কনভেনশন স্বাক্ষরিত হওয়ার পর এর কিছু রদবদল ঘটে। এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং সমাজকে উপনিবেশবাদ আচ্ছন্ন করে তোলে এবং তাতে করে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী তৎপরতার নগ্নতা এশিয়ার সমগ্র অংশকে প্রভাবিত করে। ফলে বিভিন্ন অংশে উপনিবেশীকরণ, ডিকোলোনাইজেশন এর প্রবণতা তৈরি হয়। বিভিন্ন দেশগুলোতে জাতীয়তাবাদী কর্মতৎপরতা আমরা লক্ষ্য করি। একই প্রবণতা আফ্রিকায়ও লক্ষ্য করা যায়, একটু দেরিতে হলো। ভারতবর্ষ 1947-এ স্বাধীনতা অর্জন করে, যদিও বিভাজনের মধ্য দিয়ে। একইভাবে চীন সহ অন্যান্য অংশ আর সমস্ত ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতাকে কাটিয়ে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে। দক্ষিণ পূর্ব এশিয়াতেও আধিপত্যবাদের অবসান ধীরে ধীরে হয়। কিন্তু উপনিবেশবাদের এই তীব্র নগ্নতার পাশাপাশি আর এক ধরনের উপনিবেশবাদী প্রবণতা আমরা লক্ষ্য করি, যেটাকে আমরা অর্ধ উপনিবেশবাদ বা সেমি কলোনাইজেশন বলতে পারি। যেমন চীন ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন স্থানে ইউরোপীয় শক্তিগুলোর আধিপত্যবাদ এরই প্রকৃষ্টতম উদাহরণ হিসেবে আমরা গণ্য করতে পারি। সময়ের স্বল্পতা আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে পাঠক সমাজকে অতি সংক্ষিপ্ত আকারে আলোকপাত করতে বাধ্য করেছে। সেমি কলোনাইজেশন অর্থ উপনিবেশবাদ চীনে তৈরি হয়েছিল। সরাসরি তারা চীন ভূখণ্ডকে একক আধিপত্য বাদের মোড়কে আবদ্ধ করেনি, কিন্তু 1840-এ প্রথম আফিং যুদ্ধ জয়লাভ সূত্রে ব্রিটিশরা চীন দেশে অতিরাষ্ট্রিক ক্ষমতা দখল করে। অনুরূপ প্রবণতা আমরা জাপানের ক্ষেত্রে লক্ষ্য করি। কমোডোর ম্যাথু গলব্রেথ পেরি, যেটাকে আমরা পেরি মিশন বলছি, আগমনের বদলে 1850-এর দশক তোকুগাওয়া শকুনতন্ত্রের অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয় এবং প্রশাসনিক ব্যর্থতার মধ্যে মনে হয় শেষ পেরেক পুঁতেছিল
কমোডর ম্যাথু গলভের পেরি আগমন। চীন, জাপান, পূর্ব এশিয়ার এই দেশগুলোর ক্ষেত্রে উপনিবেশবাদ পুরো নগ্ন চেহারায় আত্মপ্রকাশ করেনি, কিন্তু তারা সেখানকার বাণিজ্যিক কর্মতৎপরতায় অংশগ্রহণ করে এবং তাদের অনুগামী শাসকদের শাসনকে মান্যতা দেয়। তাদের কোনো প্রকার বিরোধিতাকে তারা স্বীকৃতি দেয়নি। ফলে এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার বা অধিরাষ্ট্রিক ক্ষমতা তারা ভোগ করে। মোটের উপর আমি বলতে চাই, এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলির উপর উপনিবেশবাদের করাল কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই পঠন পাঠনের মধ্য দিয়ে উপলব্ধি করা সম্ভব। সমগ্র বিশ্বকে আচ্ছন্ন করেছিল শক্তিশালী কিছু সাম্রাজ্যবাদী রাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, কিছুটা সীমিত আকারে পর্তুগাল, স্পেন, রাশিয়া, বেলজিয়াম এর মতো রাষ্ট্রগুলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিরোধ আন্দোলন ও তৈরি হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই ইতিহাসও আমাদের ভুলে গেলে চলবে। সময়ের বাধ্যবাধকতা আমাকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে বাধ্য করছে। ধন্যবাদ, নমস্কার।